Dear learners, take my congratulations. I hope you are well at your home, and I am also well by the grace of Allah. Today I am going to take an English class, English second paper. I discussed today's topics our before classes, and accordingly I shall finish this previous topics today. I shall try my level best to understand my dear students. গতদিন আমি এই খুলনা অনলাইন স্কুলের মাধ্যম দিয়ে আমি টেন্স পড়িয়েছিলাম, অর্থাৎ টেন্সের প্রথম চারটি প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম, এই চারটি ফর্ম পড়িয়েছিলাম। আজকেও আমি খুলনা অনলাইন স্কুলের মাধ্যম দিয়ে পাস্ট চারটি ফর্ম এবং ফিউচার চারটি ফর্ম পড়ানোর চেষ্টা করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ইতিমধ্যেই অনলাইনে এসে গেছো তাদেরকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, এবং তোমরা তোমার বন্ধুদের শেয়ার করে দাও যাতে করে তারা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা দেখতে পারে, শুনতে পারে এবং বুঝতে পারে। আমি পূর্বে বলেছি যে ইংলিশ ইজ দি টেন্স ইজ দি মাদার অফ ইংলিশ। উইদাউট নোয়িং ইংলিশ we cannot learn English, we cannot speak English, we cannot write English, and we cannot do anything without tense. So this class is very important class, I think. So I hope you will share with your friends circle. Our class is fixed for class 8, but the tense is not fixed for only for class 8, it is also for class 9, 10. I hope you will all be connected with us. আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় টেন্স। আমরা গত দিনের মতন আজকেও প্রেজেন্ট টেন্স যেভাবে চারটে ভাগে ভাগ হয়েছিল, আমরা আজকেও পাস্ট টেন্সের চারটে ভাগ এবং ফিউচার টেন্সের চারটে ভাগ আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবা। তো প্রথমে আমি যাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের জানা দরকার যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা মূলত কি। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে অতীতকালে কোনো কাজ ঘটিয়েছিল, অতীতকালে কোনো কাজ হয়েছিল, অতীতকালে কোনো কাজ শেষ করেছিল, বা অতীতকালে আমি কোনো কাজ করলাম ইত্যাদি। ভার্বের শেষে যখন ইলাম, ইলো, ল, লে, লাম ইত্যাদি চিহ্ন থাকবে তখন মনে করতে হবে যে আমাদের একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অতীতকালে কোনো কাজ ঘটেছিল, অতীতকালে কোনো কাজ হয়েছিল, ভার্ব এর বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে ল, বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, ইলাম ইত্যাদি চিহ্ন যুক্ত থাকবে বাংলা ক্রিয়ার শেষে। যেমন আমি ভাত খেয়েছিলাম, এই যে ছিলাম, ইলাম, এই যে ইলাম যুক্ত হয়েছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে, প্রত্যেকটা বাক্যের আমরা চারটে রূপ তৈরি করতে পারি। একটা হচ্ছে যে অ্যাসার্টিভ, আরেকটা হচ্ছে যে নেগেটিভ, আরেকটা হচ্ছে যে ইন্টারোগেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে
এই বাক্যে গঠনের নিয়ম কি? বাক্য গঠনের নিয়ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট। তো এখানে সেই একই নিয়ম যে আই ভার্বের পাস্ট ফর্ম আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধ করি তাহলে এইভাবে দাঁড়াবে যে তুমি কি স্কুলে গেছিলে? বাক্যটা যদি প্রশ্নবোধ করি তাহলে প্রথমে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব ডিড বসাতে হবে এবং সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এই যখনই পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা যখনই নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে তখন আর মূল ভার্বের পাস্ট ফর্ম হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো তুমি কি ডিড ইউ গো টু স্কুল? আমরা যদি এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু চেষ্টা করে দেখো পারো কিনা। সে বাড়ি গেল না, এই বাক্যটা না বোধক। না বোধক বাক্যটা যখন হবে তখন পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব ডিড নট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমরা একটু দেখি তোমরা কেউ এই বাক্যটা অ্যান্সার দিতে পারো কিনা, আমি একটু অনলাইনে দেখে নিই। হ্যাঁ, আমি এখনো কোনো অ্যান্সার পাইনি, তবে আমি করে দিচ্ছি যে সে বাড়ি গেল না, হি ডিড নট গো হোম। এই শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হোমের আগে হোম যখন বাড়ি অর্থে ব্যবহৃত হবে তখন হোমের পূর্বে কোনো টু ব্যবহৃত হবে না, আর হোম যখন দেশ হিসেবে ব্যবহৃত হবে তখন তার পূর্বে আমরা টু ব্যবহার করতে পারি। এই বাক্যটা দেখো, এই বাক্যটা একদিকে কি অর্থাৎ এই কি দ্বারা আমরা প্রশ্নবোধক আছে, অর্থাৎ একদিকে প্রশ্নবোধক আছে আর একদিকে না বোধক আছে, অর্থাৎ বাক্যটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এই ক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমেই সাবজেক্ট, তারপর প্রথমেই ডিড সাহায্যকারী ভার্ব ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে নট। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা যদি অতীতকালের অভ্যাস বোঝায়, অতীতকালের অভ্যাস বোঝায়, অতীতকালের অভ্যাস বলতে যেমন আমি একসময় স্কুলে পড়তাম আর এখন স্কুলে পড়ি না, একসময় আমি চিংড়ি মাছ খেতাম এখন আর চিংড়ি মাছ খাই না, একসময় আমি চা খেতাম এখন আর চা খাই না। তো এই অতীতকালের অভ্যাস প্রকাশ করতে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত ইতো, ইতাম, ইতো, ইতাম, ইতে বাংলা ক্রিয়ার শেষে ইত্যাদি শব্দ অর্থাৎ এই চিহ্নগুলো থাকবে। যেমন তিনি বাড়ি আসিতেন, তিনি চা খাইতেন, আমি স্কুলে যাইতাম, আমি তাকে পড়াইতাম। এই যে অতীতকালের অভ্যাস যদি হয় তাহলে প্রথমেই সাবজেক্ট, সাবজেক্টের পরে উড বা ইউজ টু ব্যবহৃত হবে, হয় উড অথবা ইউজ টু ব্যবহৃত হবে সাবজেক্টের পরে। যেমন আমি চা খাইতাম, এই যে অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে, এখন আমি এই কাজটা করি না, এটা ছিল আমার অতীতকালের অভ্যাস। এই জন্য সাবজেক্টের পরে
used to, I used to take tea. I used to take tea. এই গেল বন্ধুরা, এই গেল মোটামুটি পাস্ট ইনডিফিনিট টেন্সের। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ কমেন্টের মাধ্যম দিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। এবার আমি যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ চলিতেছিল অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ চলছিল ভাব যদি এইরূপ প্রকাশ করে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে অর্থাৎ যাচ্ছিলাম, করছিলাম, খাচ্ছিলাম, দেখছিলাম, বলছিলাম, পড়ছিলাম অর্থাৎ অতীতকালে একটা কাজ চলমান অবস্থায় ছিল, ভাব এর অর্থে প্রকাশ করলে আমরা ধরে নেব এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ, ওয়ার, তারপরে V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে এই অনুপাতে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা তৈরি হবে। তো আমি স্কুলে যাচ্ছিলাম, তার মানে সাদা ভাষায় বললে হবে যাইতেছিলাম। আমি স্কুলে যাচ্ছিলাম, তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ, গো প্লাস আইএনজি যোগ I was going to school. I was going to school. আমি স্কুলে যাইতেছিলাম। সেই স্কুলে যাইতেছিল, he was going to school. তারা স্কুলে যাইতেছিল, they were going to school. এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নমত করি, তাহারা কি ফুটবল খেলছিল? এই যে বাক্যটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সাবজেক্টের পূর্বে ওয়াজ আর বসবে এবং সাবজেক্টের পরে মূল ভাব তার সাথে আইন যোগ হবে। ওয়ার দে, ওয়ার দে প্লেইং, Were they playing football? তারা কি ফুটবল খেলছিল? Were they playing football? আমি যখনই এই বাক্যটাকে না বোধক করব, তারা ফুটবল খেলছিল না, তখন সাবজেক্টের পরে ওয়াজ নট অথবা ওয়ার নট ব্যবহৃত হবে। যেমন তাহারা ফুটবল খেলছিল না, দে were not playing football. এটা হচ্ছে নেগেটিভ। যদি বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় তাহলে সাবজেক্টের পূর্বে ওয়াজ ওয়্যার, আর সাবজেক্টের পরে নট এবং একটা জিজ্ঞাসা চিহ্ন। এ হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় এবং গঠন প্রণালী। তো বন্ধুরা, আমরা এবার যাব পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সটা অপেক্ষাকৃত একটু জটিল। কারণ পাস্ট পারফেক্ট টেন্সে কোনো চিনবার উপায় নেই। অতীতকালে দুটো কাজ আরম্ভ হয়েছিল। দুটো কাজ আরম্ভ হয়ে যে কাজটি আগে শেষ হলো তার নাম পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে শেষ হলো তার নাম পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়েছে, দুটো কাজ একসাথে আরম্ভ হয়েছে, আরম্ভ হওয়ার পরে একটা কাজ আগে শেষ হয়েছে, আরেকটা কাজ পরে শেষ হয়েছে।
যে কাজটা আগে শেষ হয়েছে সেই কাজটার নাম হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে শেষ হয়েছে সেই কাজটার নাম হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স আগে আলোচনা করেছি। পাস্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 অর্থাৎ ভার্ব 3। এবং এই বাক্যের ভিতরে পূর্বে এবং পরে কথা উল্লেখ থাকবে। পূর্বে যদি উল্লেখ থাকে তাহলে আমরা বিফোর ব্যবহার করব এবং পাস্ট পারফেক্ট টেন্সের অনুবাদটা আগে ব্যবহার করব, আগে লিখতে হবে, অনুবাদটা আগে লিখতে হবে। আর যদি পরে কথা উল্লেখ থাকে তাহলে আমরা আফটার লাগবে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অনুবাদটা আগে লিখতে হবে। আমি আবার বলছি, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখনই বিফোর অর্থাৎ পূর্বে কথা উল্লেখ থাকবে তখন পাস্ট পারফেক্ট টেন্সের অনুবাদটা আগে করতে হবে। ক্লিয়ার? পাস্ট পারফেক্ট টেন্সের অনুবাদটা আগে করতে হবে। আর যখনই বাক্যের ভিতরে আমরা পরে কথা কিংবা আফটার কথা দেখতে পাবো তখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের অনুবাদটা আগে লাগবো এবং পাস্ট পারফেক্ট টেন্সের অনুবাদটা পরে লাগবো। আমরা দুটো উদাহরণের সাহায্যে আমরা দেখে নিতে পারি। যেমন রহিম বাড়ি আসার পূর্বে সে মাঠে গেল। এখানে দুটো কাজ হয়েছে, একটা কাজ হচ্ছে রহিম বাড়ি আসা, আর একটা হচ্ছে সে মাঠে গেল। আমাদের এখন দেখতে হবে যে কোন কাজটা আগে শেষ হয়েছে। রহিম বাড়ি আসবার পূর্বেই সে মাঠে গেল, অর্থাৎ রহিম খেলার মাঠে গিয়েছে বা স্কুলে গিয়েছে, সে বাড়ি আসার পূর্বেই তার ভাই সে মাঠে চলে গিয়েছে। তাহলে মাঠে চলে গিয়েছে পাস্ট, এই কাজটা আগে শেষ হয়েছে, এর নাম পাস্ট পারফেক্ট। আর এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রশ্ন, আমরা কোন কাজটার অনুবাদ আগে করব? আমরা দেখতে পাচ্ছি বাংলা বাক্যে পূর্বে কথা উল্লেখ আছে। বাংলা বাক্যে যদি পূর্বে কথা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অনুবাদটা আগে করতে হবে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অনুবাদটা পরে করতে হবে। আমরা দেখি যে সে মাঠে গেল, হি হ্যাড gone to the field before Rohim বাড়ি আসা came। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে হবে came। বন্ধুরা, আমরা আরেকটি উদাহরণের সাহায্য দেখব যে এখন একটু চিন্তা করে দেখো যে কোন কাজটা আগে হচ্ছে কোন কাজটা পরে। অর্থাৎ রহিম বাড়ি আসিবার পরে সে মাঠে গেল। এই বাক্যে রহিম বাড়ি এসে আগে, এটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স, আর সে মাঠে গেল এটা হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ আমরা আগেই বলেছি সংজ্ঞায় যে কাজটা আগে শেষ হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে শেষ হবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা আগে শেষ হয়েছে পাস্ট পারফেক্ট, এটা পরে শেষ হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন কার অনুবাদটা আগে লিখতে হবে? বাংলা বাক্যে পর কথা উল্লেখ আছে অর্থাৎ আফটার কথা উল্লেখ আছে। যেহেতু আফটার কথা উল্লেখ আছে সেহেতু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের অনুবাদটা আগে লিখবো আর পাস্ট পারফেক্ট টেন্সের অনুবাদটা পরে লিখতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সে হি ওয়েন্ট টু the field after Rohim had gone home. After Rohim had gone. আমি আবার বলছি, পাস্ট পারফেক্ট টেন্স ইংরেজিটা হচ্ছে যে অতীতকালে দুটো কাজ হবে। অতীতকালে দুটো কাজের সাথে কাজের ভিতরে যে কাজটা আগে হবে তার নাম পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে তার নাম পাস্ট ইনডেফিনিট টেন্স। অনুবাদ করার সময় যদি বাংলা বাক্যে পর কথা উল্লেখ থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের অনুবাদটা আগে হবে আর পাস্ট পারফেক্ট টেন্সের অনুবাদটা পরে হবে। যদি বাংলা বাক্যে পূর্বে কথা উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অনুবাদটা আগে লিখতে হবে আর পাস্ট ইনডেফিনিট টেন্সের অনুবাদটা
পরে লিখতে হবে। এ হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স। মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স চেনার কোনো উপায় নেই। পাস্ট পারফেক্ট টেন্স চেনার একটাই মাত্র উপায় যে দুটো কাজ একসাথে হবে এবং দুটো কাজের অতীতকালে দুটো কাজ একসাথে হবে এবং দুটো কাজের ভিতরে একটি কাজ আগে শেষ হবে, আরেকটি কাজ পরে শেষ হবে। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা যাব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, তোমাদের নিশ্চয় খেয়াল আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি আলোচনা করেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি। সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চিনবার উপায় ছিল বাংলা ক্রিয়া শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি চিহ্ন থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে প্রায় তাই, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল উল্লেখ থাকবে এবং এই তেছিলাম, তেছিল উল্লেখের সাথে থাকবে হচ্ছে সময় উল্লেখ থাকবে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরিয়া চলিতেছিল অথবা অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল অথবা নির্দিষ্ট সময় ধরে চলছিল, এইরূপ বুঝায়। ভার্ব যদি এইরূপ বুঝায় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল অথবা কিছু সময় ধরে চলছিল, ভার্ব যদি এইরূপ প্রকাশ করে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। চিনিবার উপায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতন অতীতকালে চলছিল, যাচ্ছিল, খাচ্ছিল, বলছিল ইত্যাদি হবে, শুধু সময় উল্লেখ থাকবে। আমরা একটা উদাহরণের যাওয়ার আগেই পাস্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো আমরা একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনাটা করতে পারি। রহিম ঘুমাইতেছিল অথবা ঘুমাচ্ছিল, যে কোনো একটা হবে। অর্থাৎ রহিম বাড়ি যাওয়ার পূর্বে সে 2 দিন যাবৎ ঘুমাচ্ছিল। এই যে 2 দিন যাবৎ ঘুমাচ্ছিল, এই কাজটা দীর্ঘ সময় ধরে হচ্ছিল। আমি আরেকটু সংজ্ঞায় আরেকটু যোগ করতে চাচ্ছি যে অতীতকালে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছিল, এর বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং যদি দুটো কাজ থাকে তাহলে একটি কাজ শেষ হবার পূর্বে আরেকটি কাজ যখন দীর্ঘ সময় ধরে চলছিল তাহা বোঝাইতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে দুটো কাজের মধ্যেই একটি কাজ শেষ হবার পূর্বে আরেকটি কাজ কিছু সময় ধরিয়া চলছিল, একটি কাজ শেষ হবার পূর্বে আরেকটি কাজ কিছু সময় ধরিয়া চলছিল, ভার্ব এর বোঝালে তা পাস্ট পারফেক্ট, যেটা দীর্ঘ সময় ধরে চলছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে আমরা দেখতে পারি যে সে 2 দিন যাবৎ ঘুমাইতেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর রহিম ভাত খাওয়া, এটা হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্স। তো সঙ্গত কারণে বাংলা বাক্যে পূর্বে কথা উল্লেখ আছে, সেই জন্য আমরা সে he had been sleeping। আরেকটা কথা বলি যে যদি যাবত কথা উল্লেখ থাকে বা ধরিয়া কথা উল্লেখ থাকে তাহলে ফর হবে, যেমন 2 দিন যাবত, 2 মাস যাবত, 2 বছর যাবত। আর যদি নির্দিষ্ট সময় উল্লেখ থাকে যেমন সকাল থেকে, বিকাল থেকে, জানুয়ারি মাস থেকে, 1915 সাল থেকে, কিংবা সকাল 6টা থেকে, এরকম যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সিন্স হবে সময়ের ক্ষেত্রে। তাহলে রহিম হ্যাড বিন স্লিপিং ফর 2 days বিফোর রহিম অ্যাট রাইস। এটা পাস্ট ইনফিনিট টেন্স, বিফোর রহিম অ্যাট রাইস। আমরা এখানে দেখলাম যে দুটো বাক্য আছে, তা আমরা একটা বাক্যের সাহায্য নিতে পারি, সাহায্য নিয়ে আমরা দেখতে পারি। রিনা সকাল থেকে অঙ্ক
করছিল অথবা করিতেছিল। অঙ্ক করছিল, রিনা সকাল থেকে অঙ্ক করছিল। এখানে সেই যদি আমি সাধু ভাষায় বলি তাহলে করিতেছিল হবে, তার সাথে এই যে সকাল থেকে নির্দিষ্ট সময় উল্লেখ আছে। এখানে রিনা had been doing this sum since morning. Since morning. এই বাক্যটাকে যখন আমরা প্রশ্নবোধক করব তখন এই হ্যাড আগে যাবে, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। এই বাক্যটা যখন আমরা না বোধক করব তখন হ্যাড এবং বিনের মাঝখানে নট বসবে। এই হচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় এবং অ্যাসার্টিভ সেন্টেন্স করার নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম এবং নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম। যখনই না বোধক হবে তখনই এখানে অর্থাৎ করছিল না, অর্থাৎ এখানে নট বসবে। এ হচ্ছে যে আমরা পাস্ট পারফেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের 4টে নিয়ম আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ফিউচার টেন্সের 4টে নিয়ম। ফিউচার টেন্স, ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যৎকালে হবে, কোনো কাজ ভবিষ্যৎকালে হইতে থাকিবে, কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে, অথবা কোনো কাজ ভবিষ্যৎকালে হইয়া থাকিবে। ভার্ব যদি এইরূপ বুঝায় তাহলে সেটা হবে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সেরও 4টে ফর্ম আছে, আমরা সেই 4টে ফর্ম নিয়ে একা একা আলোচনা করব। প্রথমেই আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরূপ বুঝালে, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে, কোনো কাজ সম্পন্ন করা হবে, ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো ঘটনা ঘটবে, ভার্ব যদি এইরূপ প্রকাশ করে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বেন ইত্যাদি চিহ্ন উল্লেখ থাকবে। এই 3টে চিহ্ন বিশেষ করে উল্লেখ থাকবে। যেমন আমি বাড়ি যাইব, সে ভাত খাইবে, রহিম বই পড়িবে। এই যে প্রত্যেকটার সাথে বে অথবা তিনি এখানে আসিবেন, তিনি এখানে আসিবেন, এই যে বেন বয়কে দেন জন্য বেন এই যে যুক্ত থাকবে। অর্থাৎ এখানে সব একটা নিয়ম, বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব শ্যাল উইল। তো আমরা শ্যাল উইলের ব্যবহারটা নিয়ে অনেক সময় দ্বিধাগ্রস্ত হই, অনেক সময় কনফিউশনে পড়ি। তো শ্যাল উইলের ব্যবহারে বর্তমানে শ্যাল এবং উইলের ব্যবহারে কোনো সীমারেখা নেই, যদিও গ্রামাটিক্যাল একটা কথা উল্লেখ আছে, আমি সেটা ভিতরে আলোচনা করতে পারবো। যেমন সে দৌড়াইবে, সে দৌড়াবে। তাহলে প্রথমে সাবজেক্ট হি, উইল রান, হি উইল রান, সে দৌড়াবে। সে দৌড়াবে না, হি উইল নট রান, হি উইল নট রান। অর্থাৎ তারপরে না বোধ হয়ে যাবে। অনেকে আমরা শ্যাল দিয়ে থাকি। এই শ্যালের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে যদি ফার্স্ট পারসন যখন কোনো কাজ করবে এবং সেই কাজটা যদি প্রতিজ্ঞা বোঝায়
যেমন আমি তাকে হত্যা করিবই, আমি পরীক্ষায় পাশ করিবই, এরকম যখন দৃঢ় প্রতিজ্ঞা বোঝায় তখন এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার হয় এবং থার্ড পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার হয়। যেমন সে কাজটি করিবেই, এরূপ যদি প্রকাশ পায় তাহলে হি শ্যাল বা হি উইল হবে। ইন জেনারেল শ্যাল উইলের তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য বর্তমানে ধরা হয় না। আশা করি আই হোপ ইউ আর ক্লিয়ার যে শ্যাল উইল ব্যবহার ইজ নট ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ রুল। সে কি দৌড়াইবে, বাক্যটা প্রশ্নমূলক, তাহলে সাবজেক্টের পূর্বে উইল। উইল হি রান, সে কি দৌড়াইবে না, উইল হি নট রান। আমরা দেখতে পারি যে এ হচ্ছে যে সাধারণত ফিউচার ইনহেরিটেন্সের সাধারণ কিছু নিয়ম, এছাড়া তেমন উল্লেখযোগ্য আর কোনো নিয়ম নেই। এবার আমরা আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ, আমরা আগে সংজ্ঞাটা জেনে নিই। ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকিবে, করিতে থাকিবে, চলিতে থাকিবে, ভার্ব যদি এইরূপ বুঝায়, অর্থাৎ ঘটমান অবস্থায় থাকবে, চলমান অবস্থায় থাকবে ভবিষ্যৎকালে, ভার্ব যদি এইরূপ বুঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় হচ্ছে যে বাংলা ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিব, তে থাকিবা, তে থাকিব। তে থাকিবে ইত্যাদি চিহ্ন উল্লেখ থাকবে। তখন সে গাড়ি চালাইতে থাকিবে, সে হাঁটিতে থাকিবে, রহিম দৌড়াইতে থাকিবে, এরম তে থাকিবে উল্লেখ থাকবে। বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। আমরা এই নিয়মে একটা বাক্য তৈরি করে দিই। সে গাড়ি চালাইতে থাকিবে। এবার করে অ্যাসার্টিভ ফর্মে সে গাড়ি চালাইতে থাকিবে। হি উইল বি ড্রাইভিং এ কার। হি উইল বি ড্রাইভিং এ কার। সে গাড়ি চালাইতে থাকিবে। সে গাড়ি চালাইতে থাকিবে না। হি উইল নট বি ড্রাইভিং এ কার। হি উইল নট বি ড্রাইভিং এ কার, অর্থাৎ উইল এবং বির মাঝখানে আমরা নট ব্যবহার করলাম। বাক্যটা যদি প্রশ্নবোধক ব্যবহার করি আমরা, যেমন সে কি গাড়ি চালাইতে থাকিবে, এখানে আমরা আর কিছুই করা লাগবে না, শুধু উইল শব্দটা আগে যাবে। উইল হি বি ড্রাইভিং এ কার। আমি আশা করি বন্ধুরা তোমরা আমাদের সাথে যারা ইতিমধ্যে যোগ দিয়েছো তারা আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারছো, এবং আমি আশা করবো যে তোমরা তোমাদের বন্ধুদেরকে আজকের এই ক্লাসটা শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবে, এবং তারা যাতে উপভোগ করতে পারে, তারা যাতে শিখতে পারে সেই ব্যবস্থা করে দেবে। তো এই গেল
ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা আসবো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে দুটো কাজ হয়। দুটো কাজের মধ্যে সে ঠিক একেবারে সেম পাস্ট পারফেক্ট টেন্সের মতন। অতীতকালে দুটো কাজ হয়েছে, কিন্তু এখানে হবে ভবিষ্যৎকালে দুটো কাজ। ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেই কাজটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঝামেলায় যাবো না, আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স করবো। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঝামেলায় যখনই যাবো তখনই আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, বাক্য কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে। আমরা ওই ঝামেলায় যাবো না, তাই না যে ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়মে করাটাই ভালো। যেমন এখানেও চিনিবার উপায় একেবারে নেই বলে চলে। তারপরেও এই যে বাংলা ক্রিয়া শেষে থাকিবে, অর্থাৎ সে বাড়ি যাইয়া থাকিবে, এরম যদি উল্লেখ থাকে তাহলে সেটা আমরা সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স ধরে থাকি। যেমন বাড়ি যাওয়ার পূর্বে আমি ভাত খাবো, আমি ভাত খাবো। তাহলে কোন কাজটা আগে হলো? এখানে আমি বাড়ি যাওয়ার পূর্বেই, অর্থাৎ রহিম বাড়ি যাওয়ার পূর্বে আমি ভাত খাবো, তাই এফ অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে সে পূর্বে কথা উল্লেখ আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই ফিউচার পারফেক্ট টেন্সের উল্লেখ রাখবো। ফিউচার পারফেক্ট টেন্স গঠনের নিয়ম আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে ভার্ব 3। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তাহলে আমি আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর রহিম উইল গো হোম, রহিম গো হোম। এ আছে ফিউচার পারফেক্ট টেন্সের গঠনের নিয়ম। অনেক সময় দেখা যাচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্সের দুটো টেন্স থাকবে না, একটা টেন্স থাকবে। সেই ক্ষেত্রে হবে সে কাজটি করিয়া থাকবে, হি উইল হ্যাভ ডান দি ওয়ার্ক, সে কাজটি করিয়া থাকবে। এ হচ্ছে যে মোটামুটি ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী এবং ফিউচার পারফেক্ট টেন্স তৈরি করার নিয়ম। এবার আমরা আসবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আলোচনা করতে যাচ্ছি। একেবারে সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতন অতীতকালের দুটো কাজের মধ্যে, ভবিষ্যৎকালের দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে, অথবা ভবিষ্যৎকালের দুটো কাজের মধ্যে যে কাজটা দীর্ঘ সময় ধরে চলিতে থাকবে সেই কাজটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা শেষ হয়ে যাবে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স চিনিবার উপায় আছে যে বাংলা ক্রিয়ার শেষে তে থাকিবেন ইত্যাদি চিহ্ন থাকবে এবং কাজের সময় উল্লেখ থাকবে। সময় বা ধরিয়া বা যাবৎ কথা উল্লেখ থাকবে, অথবা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা একটা উদাহরণের সাহায্যে নিতে পারি। যেমন তাহারা সকাল থেকে হাঁটিতে থাকবে বা হাঁটিতে থাকবে, দৃঢ়ভাবে সময় উল্লেখ আছে, আর বাংলা ক্রিয়া শেষে দিয়ে থাকবে উল্লেখ আছে। এটা নিশ্চয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দে উইল হ্যাভ বিন ওয়াকিং সিন্স মর্নিং।
সিন্স মর্নিং। আমরা দুটো কাজ নিয়েও দেখতে পারি যে ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, যে কাজটা চলমান অবস্থায় থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। রিনা আসার পূর্বে আমি গান করিতে থাকবো। রিনা আসার পূর্বে আমি গান করিতে থাকবো, ভবিষ্যৎকালে দেখা যাচ্ছে যে কোন কাজটা চলমান অবস্থায় রয়েছে, গান করিতে থাকবো এই কাজটা চলমান অবস্থায় রয়েছে। তাহলে